বর্তমানে আমরা কারোর সাথে যোগাযোগ করার জন্য হয় ফোন অথবা হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল ব্যবহার করি, কখনো আবার মেসেজও করে দিই। কিন্তু বেশ কিছু বছর আগে এসব যখন ছিল না, তখন আমরা একই কাজ করার অর্থাৎ দূরের কারোর সাথে যোগাযোগের জন্য তাদের চিঠি লিখতাম। তবে বর্তমানে আমরা ডিজিটাল মাধ্যমে সাথে সাথে যোগাযোগ করতে পারি, কিন্তু চিঠির মাধ্যমে সেটা সম্ভব হতো না। যার কাছে চিঠি লেখা হতো তার ঠিকানায় বেশ কিছুদিন বা কয়েকদিন পরে পৌঁছতো। তো এরকমই কয়েকটি চিঠির বিষয়বস্তু নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব, যেগুলি মাইকেল মধুসূদন দত্ত তার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে লিখেছিলেন। এই চিঠিগুলি লেখার কারণ জানতে হলে লেখকের ব্যাপারে তোমাদের কিছু জানতে হবে। কবি মাইকেল মধুসূদন দত্ত ছোট থেকে বেশ উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। পড়াশোনা সম্বন্ধীয় কোনো কিছু শেখার ব্যাপারে তিনি প্রবল আগ্রহী ছিলেন। তিনি বিশ্বখ্যাত কবিদের মতন নামকরা একজন কবি হতে চেয়েছিলেন, এবং সে কারণে তিনি মনে করতেন তার বিলেত যাওয়া জরুরি, কারণ ইংরেজি ভাষা সহ বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষাই তাকে খ্যাতি করে তুলতে পারে। যে কারণে তার বেশিরভাগ লেখা ইংরেজিতে তিনি লিখেছেন। আমাদের পাঠ্যে যে চিঠিগুলো রয়েছে সেগুলো কিন্তু ইংরেজিতে লেখা, বাংলায় অনুবাদ করেছেন সুশীল রায়। 1862 খ্রিস্টাব্দে তিনি ব্যারিস্টার পড়ার জন্য বিলেত যান। তো এই যাত্রা পথে জাহাজে চড়ার যে অভিজ্ঞতা, বিদেশের মাটিতে পৌঁছে সেখানকার পরিবেশ সম্পর্কে তার যে অনুভূতি, সে সম্পর্কে তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের চিঠিতে জানিয়েছেন। যার মধ্যে আমাদের বইতে প্রথম চিঠিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে লেখা। চিঠিতে তিনি লিখেছেন, 12 রু দা স্যাতিয়ার্স, ভার্সাই, ফ্রান্স, 3রা নভেম্বর 1864 খ্রিস্টাব্দে। তো দেখো, এই যে ফ্রান্সের ভার্সাই শহরের এই যে জায়গাটা, যে ঠিকানাটা দেওয়া আছে, তো তিনি যখন লিখেন এই যে 1864 খ্রিস্টাব্দে 3রা নভেম্বর, তো তখন তিনি এই ফ্রান্সের ভার্সাই শহরে এই জায়গাটাতে থাকেন, এবং এখান থেকে তিনি তার যে প্রিয় বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি লেখেন। ঠিক আছে, তো কি লিখেছেন চিঠিতে চলো দেখো। আচ্ছা, প্রিয় বন্ধু, আমার আগের একটি চিঠিতে আমি আপনাকে পরিষ্কার করেই হয়তো জানাতে পেরেছি আমি একাকী লন্ডনে কেন যেতে চাই। একা যাওয়ার কারণ যখন জানিয়েছি, তখন আমার বিশ্বাস আপনি আমার হয়ে আমাদের বিষয় আশয় তত্ত্বাবধান করবেন। যে ঝঞ্ঝাক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন, আবার আবার গিয়ে সেই বিপদে না পড়ি, আপনি তা দেখবেন। আচ্ছা, প্রথম প্যারাটাতে দেখতে পেলাম আমরা যে লেখক কিন্তু বিদ্যাসাগর মহাশয়কে আগেও একটি চিঠিতে তিনি লিখেছেন, এবং তিনি সেটা লিখেছিলেন যে লন্ডনে যে তিনি এসছেন, তিনি কেন যেতে চাইছেন সেটা নিয়ে তিনি কিন্তু লিখেছেন। হ্যাঁ, তো সেটা এখানে জানালেন, এবং সেটার পরিপ্রেক্ষিতেই তিনি বিদ্যাসাগরকে তিনি আশ্বস্ত করেছেন, মানে বিদ্যাসাগরের উপর তার যে কতটা ভরসা ছিল সেটা তিনি এখানে লিখেছেন। কারণ কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু মাইকেল মধুসূদন দত্ত মানে কবিকে বিপদের সময় বা খারাপ সময় কিন্তু অনেক প্রকারের সাহায্য করেছিলেন। হ্যাঁ, তো সেই সাহায্য করতে গিয়ে তিনি যেভাবে বিশ্বস্ত হয়ে উঠেছিলেন আমাদের লেখকের, তো সেই হিসাবে তিনি কিন্তু এখানে তাকে অবগত করলেন, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অবগত করলেন এবং জানিয়ে দিলেন যে বিশ্ব সম্পত্তি যেগুলো আছে সেগুলো যেন তিনি তত্ত্বাবধান করেন, কারণ তিনি তো এখন দেশে নেই, তিনি বিদেশে রয়েছেন। ঠিক আছে, এরপরে দেখো কি বলছেন। শীতকাল এলো বলে এবার মারাত্মক শীত পড়বে বলে মনে হচ্ছে। ইউরোপের শীতকাল সম্বন্ধে আপনি কোনো ধারণা করতে পারবেন না। দেখো, শীতকাল এলো বলে মানে হচ্ছে বিদেশি যে তিনি যেখানে গেছেন, স্বাভাবিকভাবেই আমাদের দেশটা হচ্ছে গরমের দেশ। হ্যাঁ, আর বিদেশের যে দেশগুলো সেগুলো কিন্তু ঠান্ডা দেশ। ইউরোপিয়ান কান্ট্রিগুলো হচ্ছে ঠান্ডা দেশ। হ্যাঁ, তো সেখানে এমনিতে ঠান্ডা থাকে, আবার তার মধ্যে হচ্ছে শীতকাল আসলে সেটা আরও চরমভাবে ঠান্ডা পড়ে। ঠিক আছে, তো সেই সম্বন্ধে তিনি বলেছেন যে এভাবে মারাত্মক শীত পড়বে বলে মনে হচ্ছে যে ইউরোপের শীতকাল সম্বন্ধে আপনি কোনো ধারণা করতে পারবেন না মানে হচ্ছে আপনার ধারণাটা হচ্ছে এতটাই মানে অমূলক হবে, মানে তিনি এতটাই সেখানে ঠান্ডা পড়তে পারে বলে তিনি হয়তো আগে কোনো জানতেন না, এরকম একটা অর্থে কিন্তু এখানে বলেছেন যে ধারণা করতে পারবেন না, মানে প্রচুর ঠান্ডা সেখানে পড়ে আমাদের এই বাংলা থেকে। আচ্ছা, এবার বলছেন, এখনো শরৎকাল আছে, তবু আমার ঘরে আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে, আর গায়ে এমন জামা জব্বা পরে আছি যা নাকি আমাদের দেশে ছোটখাটো একটা মোট বিশেষ। আচ্ছা, তো তিনি যখন সেই বিদেশের মাটিতে আছেন সেটা কিন্তু শরৎকাল, শীত কিন্তু তখনও আসেনি। হ্যাঁ, তো সেই শরৎকালের মধ্যেই কিন্তু এতটাই ঠান্ডা লেখক অনুভব করছেন, যার কারণে সেখানে কিন্তু ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে, অর্থাৎ
বিদেশের মাটিতে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রচণ্ড ঠান্ডা দেশ, তো তো সেখানে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু একটা করে ফায়ার প্লেস, অর্থাৎ একটা জায়গায় আগুন জ্বালানো থাকে আর কি। হ্যাঁ, ঘরটাকে গরম রাখবার জন্য কিন্তু একটা ঘরের একটা কোনো একটা নির্দিষ্ট জায়গা যেটাকে ফায়ার প্লেস বলা হয়, তো সেখানে কিন্তু আগুন জ্বালানো থাকে। ঠিক আছে, তো সেইটাই কিন্তু এখানে লেখক বলেছেন যে আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে। এই আগুন কিন্তু উনান নয়, যে উনানে রান্না করা হয় সেটা কিন্তু নয়, এটা হচ্ছে ঘর গরমকারী রাখার জন্য একটা বিশেষ জায়গায় আগুন জ্বালিয়ে রাখা হয়। ঠিক আছে, তো এবারে আবার বলছেন যে এখানে গরমের জামা কাপড় তিনি পরেছেন, অর্থাৎ এমনভাবে মোটা জামা কাপড় পরতে হয়েছে সেই শরৎকালের মধ্যেও, যেন তিনি এখানে একটা বিশেষ কিছু মোড বিশেষ এরকম মনে করছেন। তারপরে দেখো, আমাদের দেশের সবচেয়ে ঠান্ডা মাসের সবচেয়ে ঠান্ডা দিনের চেয়েও এখানে প্রায় 6 গুণ ঠান্ডা বেশি। আচ্ছা, তার মানে বলতে চাইছেন যে এখানে যে ঠান্ডাটা পড়ে সেই ঠান্ডাটা হচ্ছে আমাদের দেশে, অর্থাৎ এই বাংলাতে যে ঠান্ডাটা পড়ে, অর্থাৎ আমরা যে ঠান্ডা অনুভব করি, এখানকার থেকেও প্রায় 6 গুণেরও বেশি ঠান্ডা কিন্তু বিদেশে পড়ে, অর্থাৎ লেখক যেখানে গেছেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। ঠিক আছে, তো সেইটা কিন্তু এখানে লেখকে তিনি তার অনুভবের কথা বলছেন। আপনার কি ভারতচন্দ্রের সেই লাইনটা মনে আছে? আচ্ছা, ভারতচন্দ্র হচ্ছেন, তিনি আমাদের একজন লেখক। হ্যাঁ, ভারতচন্দ্র হচ্ছেন, ইনি বাংলা এবং সংস্কৃত সাহিত্যের বিশিষ্ট কবি। ঠিক আছে, তো তিনি যে কবিতাগুলো লিখেছিলেন সেই কবিতাগুলোর মধ্যে থেকে তিনি একটা লাইন লেখককে মনে রাখার জন্য, অর্থাৎ মনে করানোর জন্য তিনি জাস্ট বললেন। কোন লাইনটা? যে বাঘের বিক্রম সম মাঘের হিমানি। আচ্ছা, বাঘের বিক্রম, বিক্রম মানে হচ্ছে দাপট। হ্যাঁ, বিক্রম মানে কি বললাম? দাপট। আর হিমানি মানে হচ্ছে শীত। তার মানে বাঘের যেরকম দাপট, মাঘের শীতও কিন্তু সেরকম দাপটের সঙ্গে শীতটা অনুভূত হয়। তো এই লাইনটা কিন্তু ওই ভারতচন্দ্রের যে কবিতা রয়েছে সেই কবিতাটা তিনি পড়েছিলেন, সেই কবিতা থেকে তিনি একটা উদ্ধৃত করে তিনি ওই শীতের সঙ্গে, অর্থাৎ সেই ইউরোপিয়ান কান্ট্রির শীতের সঙ্গে তিনি তুলনা করলেন। ঠিক আছে, তিনি যদি এদেশে থাকতেন শীত সম্বন্ধে কি লিখতেন? অর্থাৎ লেখক এখানে বলতে চাইছেন যে ওই বাংলাতে যে শীত পড়ে সেই শীতটা নিয়ে তিনি যদি এভাবে লিখতে পারেন, অর্থাৎ বাঘের বিক্রমের সঙ্গে তুলনা করতে পারেন ভারতচন্দ্র, তাহলে ইউরোপের দেশগুলোতে যেভাবে ঠান্ডা পড়ে সেই ঠান্ডা সম্বন্ধে তিনি কি বলতেন। ঠিক আছে, এটাও তিনি উল্লেখ করলেন। হে প্রিয় বন্ধু, আপনি মনে করবেন না যে আমি এখানে অলসভাবে দিন কাটাচ্ছি। আমি ফ্রেঞ্চ ইটালিয়ান প্রায় রপ্ত করে ফেলেছি, এখন মনোনিবেশ করে জার্মানি ভাষা চর্চা করছি, এবং এসব মাইনে করা কোনো শিক্ষকের সহায়তা ছাড়াই। আচ্ছা, তার মানে এবারে স্বাভাবিকভাবেই যখন লেখক সেখানে প্রথম গেছেন, তখন হয়তো অন্য কারো লেখকের হয়তো মনে হচ্ছে যে আমাদের দেশে, অর্থাৎ বাংলাতে যারা যারা রয়েছেন তারা হয়তো ভাবছেন যে লেখক সেখানে গিয়ে একটা অপরিচিত জায়গায় গিয়ে কি করবেন, হয়তো অলসভাবে দিন কাটাচ্ছেন। কিন্তু সেই ধারণাটা যে হয়তো ভুল হলে হতে পারে, সেই ধারণা ভাঙানোর জন্য কিন্তু লেখক, অর্থাৎ মাইকেল মধুসূদন তো কিন্তু এখানে মনে করিয়েছেন যে তিনি কিন্তু সেখানে শুধুমাত্র বসে নেই, তিনি নানা রকমের ভাষা চর্চা করছেন, জার্মান ভাষা চর্চা করছেন। ঠিক আছে, তো ফ্রেঞ্চ এবং ইটালিয়ান ভাষা চর্চা করছেন। আমি আগেই বলেছি যে লেখকের মধ্যে কিন্তু বিভিন্ন ভাষা শিক্ষার বিষয়ে কিন্তু প্রচুর কৌতূহল লেখকের ছিল, আগ্রহ ছিল। সেই হিসেবে তিনি কিন্তু বিদেশে বসে বসে সময় নষ্ট না করে তিনি কিন্তু বিভিন্ন যে কাজে গেছেন সে কাজটার সাথে সাথে বিভিন্ন রকমের ভাষা তিনি রপ্ত করছেন সেখানে। ঠিক আছে, তো সেই জন্য বলছেন যে ভাষাটা শিখেছেন, অর্থাৎ জার্মান ভাষাটা শিখছেন, সেটা কিন্তু কোনো শিক্ষককে নিয়ে নয়, তিনি নিজের চেষ্টাতেই কিন্তু সেখানে শেখার চেষ্টা করছেন এবং সেটা শিখেছেন। সেটা শিখে তার মনে হচ্ছে যে জার্মান হচ্ছে একটা অদ্ভুত ভাষা। আপনি জানেন, আমি অকপটেই বলি এর বর্ণমালা রোমান নয়। আচ্ছা, তাহলে জার্মানের ভাষা সম্বন্ধে কিন্তু আর অল্প সংক্ষিপ্ত ভাবে কিন্তু তিনি বললেন যে এর বর্ণমালা হচ্ছে রোমান, যে আমরা রোমান অক্ষর যেটা লিখি, ঠিক আছে, সেই রোমান অক্ষরের মতন কিন্তু জার্মান বর্ণমালা নয়। হ্যাঁ, আচ্ছা, এইটুকু লিখেই কিন্তু তিনি বলেছেন কিন্তু এ সম্বন্ধে আর নয়, পরে হবে। আচ্ছা, চিঠিটা কিন্তু এইখানেই শেষ করেছেন এবং তিনি বলেছেন যে এই চিঠির সম্বন্ধে আমি আবার পরে তোমাকে বলবো, এখন আপাতত এইটুকুই তোমাকে বললাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে মাইকেল মধুসূদন তো বিদ্যাসাগরকে চিঠিটা কেন লিখলেন এবং কিসের জন্য লিখলেন এবং কি জিনিসগুলো তিনি তাকে জানালেন। ঠিক আছে, আচ্ছা, এরপর যে চিঠিটা তিনি লিখেছেন সেটা হচ্ছে তার আরেকজন প্রিয় বন্ধু গৌরদাস বসাক। ঠিক আছে, তো গৌরদাস বসাকও তার কলেজের একদম খুব ঘনিষ্ঠ বন্ধু। তো তাকেও তিনি যে চিঠিটা লিখেছেন সেটা কিন্তু বিষয়বস্তুটা খানিকটা আলাদা। হ্যাঁ, তো কি আলাদা সেটা এবার তোমরা দেখো। প্রিয় গৌর, হে আমার প্রিয় ও পুরাতন বন্ধু, আমি সিলন নামক জাহাজে চলেছি, এখন তোমাকে কয়েকটি লাইন লিখবার জন্য বসেছি।
আচ্ছা, সিলন যে জাহাজে তিনি লেখক যাচ্ছেন, তো সেইখানে সেই জাহাজটার নাম হচ্ছে সিলন, ঠিক আছে, এখান থেকে পরীক্ষাতে প্রশ্নও আসতে পারে। তো সিলন নামক জাহাজে তিনি যাচ্ছেন এবং সেই জাহাজের যে সম্পর্কে এবং জাহাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি কিন্তু তার বন্ধুকে লিখছেন এখানে, ঠিক আছে। বলছেন জাহাজটা হচ্ছে রূপকথার রাজ্যের ভাসমান একটি প্রাসাদ বিশেষ, বুঝলে বৎস। তো জাহাজটা হচ্ছে এতটাই বড় এবং একটা প্রাসাদ, হ্যাঁ, প্রাসাদ মানে হচ্ছে অট্টালিকা, মানে খুব রাজবাড়িকে যেটা আমরা বলি সেটা হচ্ছে প্রাসাদ, হ্যাঁ, বিশাল অট্টালিকা বা বিশাল বড় বাড়িকে আমরা বলি রাজপ্রাসাদ, ঠিক আছে। তো সেই রাজপ্রাসাদের সঙ্গেই কিন্তু রূপকথা রাজপ্রাসাদের সঙ্গে কিন্তু জাহাজটাকে তুলনা করছেন। এই জাহাজে সব ব্যাপারই এমন অপূর্ব জাঁকজমকের ব্যবস্থা আছে বা নাকি যা নাকি তুমি কল্পনাই করতে পারবে না। তার মানে জাহাজটা যে যাচ্ছেন সেটার মধ্যে এতটাই জাঁকজমকপূর্ণ জিনিসগুলো রয়েছে যেন রাজপ্রাসাদের সমতুল্য, হ্যাঁ, সেটাকে তিনি কিন্তু বলছেন এখানে। এর সেলুনগুলো এমন যা রাজপ্রাসাদেই মানায়, ক্যাবিনগুলো রাজকুমারদেরই উপযোগী। আচ্ছা, কিন্তু সেই সব কথা ক্রমশ পরে বলা যাবে। আমি ইংল্যান্ডে পৌঁছাবার পর এই সমুদ্রযাত্রার বিস্তারিত বিবরণ দেওয়ার জন্য যখন সময়ে অবসর পাবো তখন। তার মানে এবারে খানিকটা কয়েকটা লাইন মাত্র ওই যে জাহাজের ভিতরের অংশটা কিংবা জাহাজের পুরো অংশটাই সঙ্গে কিন্তু তিনি তুলনা করলেন, অল্প কিছু কথা উল্লেখ করলেন এবং পরে তিনি সেটা জানাবেন বলে বিস্তারিতভাবে তিনি পরে বললেন। এবারে কি বলছেন যে ঠিক এই সময় আমি ভেসে চলেছি বিখ্যাত সেই ভূমধ্যসাগরের মধ্য দিয়ে, হ্যাঁ, উত্তর আফ্রিকার পর্বতাকীর্ণ উপকূল দেখা যাচ্ছে। আচ্ছা, পর্বতাকীর্ণ মানে হচ্ছে পাহাড় পর্বত দিয়ে ঘেরা, হ্যাঁ। আচ্ছা, তার মানে এবারে লেখক কিন্তু কোন জাহাজে করে কোন পথে যাচ্ছেন সেটা কিন্তু তিনি বলছেন, অর্থাৎ ভূমধ্যসাগরের মধ্য দিয়ে যাচ্ছেন এবং উত্তর আফ্রিকার পর্বতাকীর্ণ উপকূল দেখা যাচ্ছে। গতকাল আমরা মলটায় ছিলাম, মলটা হচ্ছে একটা জায়গা, ঠিক আছে, অর্থাৎ যেখানে ছিলেন সেই জায়গাটার নাম ছিল মলটা এবং সেখান থেকে এবারে ক্রমাগত এগোচ্ছেন ইউরোপের দিকে। গত রবিবারে আলেকজান্দ্রিয়ায়, তার মানে পরপর কিন্তু যে জায়গাগুলো তিনি ছেড়ে আসছেন সেগুলো কিন্তু তিনি বলছেন। আলেকজান্দ্রিয়া হচ্ছে একটা জায়গার নাম, ঠিক আছে। আর কয়েকদিনের মধ্যেই আশা করছি ইংল্যান্ডে পৌঁছে যাব, ঠিক আছে। তো এবারে ইংল্যান্ডে তিনি এখনো পৌঁছাননি, তো জাহাজে বসেই কিন্তু চিঠিটা তিনি লিখছেন, ঠিক আছে। ঠিক 22 দিন আগে আমি কলকাতা ছিলাম, অর্থাৎ তিনি যখন চিঠি লিখছেন তখন কিন্তু অলরেডি 22 দিন কিন্তু কলকাতা থেকে অতিক্রান্ত করেছেন, অর্থাৎ 22 দিন কিন্তু কলকাতা থেকে বেরিয়ে গেছেন 22 দিন আগে, হ্যাঁ, সেটা কিন্তু লিখছেন। বেশ দ্রুত গতিতে কি আমরা চলছি না, কিন্তু এই ভ্রমণের একটা বিষণ্ণ ব্যাপারও আছে, হ্যাঁ। বিষণ্ণ মানে হচ্ছে মানে একঘেয়ে, ঠিক আছে। তাহলে জাহাজে যে দীর্ঘদিন ধরে তিনি চলছেন, বিষণ্ণ ব্যাপার কেন? জাহাজের মধ্যে ঝাঁ চকচকে সবকিছুই আছে, কিন্তু সে এক জায়গাতে বন্দী হয়ে থাকা, চতুর্দিকে শুধু জল জল জল, সেই জন্য তিনি হয়তো এই বিষণ্ণ ব্যাপারও কিন্তু এটা বলছেন। সব জানতে পারবে, ধৈর্য ধরো বন্ধু, ধারণ করো ধৈর্য, অর্থাৎ কি বিষণ্ণ ব্যাপার রয়েছে সেটাও কিন্তু তিনি তাকে পরে জানবেন বলে বললেন, ঠিক আছে। ইন্ডিয়ান ফিল্ডের জন্য এই ভ্রমণের একটা সুদীর্ঘ ও বিস্তারিত বিবরণ লেখার ইচ্ছা আছে। আচ্ছা, ইন্ডিয়ান ফিল্ড হচ্ছে একটা পত্রিকা, যে পত্রিকাতে তিনি তার কবিতাগুলো বা তার লেখাগুলো লিখতেন, তারপর সেই পত্রিকাতে ছাপা হতো। তো সেই পত্রিকার জন্য এই যে দীর্ঘযাত্রার যে তিনি ভ্রমণ করছেন, সেই ভ্রমণের একটা ভ্রমণ বৃত্তান্ত তার লেখার একটা ইচ্ছা আছে, হ্যাঁ। এবং তার সম্পাদককে সেই পত্রিকার একটি কপি তোমাকে পাঠাতে বলারও বাসনা আছে, অবশ্য তুমি যদি তার গ্রাহক না থেকে থাকো। আচ্ছা, তার মানে বলছে কি যে ইন্ডিয়ান ফিল্ড যে পত্রিকাটা সেটা এই যে গৌর বসাক তিনি নেন কিনা বা কিনেন কিনা সেটা তিনি জানেন না। তো যাই হোক, তো তিনি বলছেন যে আমি যখন এটা ওই আমার যে কি যাত্রাটা জাহাজে যে চড়ার অভিজ্ঞতাটা, আমার যেটা ভ্রমণের অভিজ্ঞতাটা আমি লিখবো যখন, তখন সেই পত্রিকার সম্পাদককে তোমার কাছে একটা পাঠাতে বলবো, তাতে তুমি দেখে নিও যে আমার লেখাটা সেখানে কিরকম করে প্রকাশিত হয়েছে, আমার অভিজ্ঞতা সেখানে আমি সম্পূর্ণ জানিয়েছি। এখানে কিন্তু তিনি একটা তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তিনি বললেন, ঠিক আছে। এখন কিনে নিজেকে ব্যস্ত রেখেছো হে বন্ধু? আমার মনে হচ্ছে এই জাহাজে আমার দেশের আধা ডজন খানেক লোক যদি থাকতো তাহলে নিজেদের নিয়েই একটা গোষ্ঠী গড়ে তুলতে পারতাম। আচ্ছা, এবারে তিনি জিজ্ঞেস করলেন যে তিনি ওই গৌর প্রসাদ বসাক তিনি কি করেন সেটা এখন জিজ্ঞেস করলেন। কি করেন বলতে কি করছো সেটাও তিনি জিজ্ঞেস করলেন এবং তিনি বলতে চাইলেন যে এখানে যদি আমাদের দেশের যদি কিছু লোক থাকতো, অর্থাৎ আধা জন লোক থাকতো, তাহলে কিন্তু নিজেদের মধ্যে একটা গোষ্ঠী গড়ে তুলতে পারতাম। তার মানে তিনি এখানে ওই জাহাজের মধ্যে কিন্তু তিনি একাকিত্ব বোধ করছেন, অর্থাৎ তার পরিচিতি সেভাবে কিন্তু ওই জাহাজের মধ্যে কেউ নেই, অর্থাৎ সেই জন্য তিনি বিষণ্ণ বোধ করছেন হবে হয়তো। তো সেই জন্য তিনি বলতে চাইলেন যে এখানে যদি কেউ থাকতো তাহলে কিন্তু আমি একটা গোষ্ঠী গড়ে তুলতে পারতাম, ঠিক আছে। আমাদের হরি এখন কোথায় তা তোমার কি জানা আছে? আমাদের হরি এখন কোথায় তা তোমার কি জানা আছে?
আচ্ছা, হরি হচ্ছে তাদেরই পরিচিতি কেউ একজন, হ্যাঁ। তো তার কথাও কিন্তু লেখক মনে পড়তে তিনি তাকে জিজ্ঞেস করে ফেললেন সেই চিঠিতে। যদি জানো তাহলে আমার কথা তাকে মনে করিয়ে দিও। ইংল্যান্ডে গিয়ে আমি চিঠি না দেওয়া পর্যন্ত এই চিঠির উত্তর দিও না। সেখানে পৌঁছে আমি তোমাকে আমার ঠিকানা জানাবো, তখন তুমি তোমার প্রাণ উজাড় করে আমাকে অনবরত পত্রাঘাত করতে পারবে। আচ্ছা, এখানে লেখক জাহাজে বসে যে চিঠিটা লিখছেন সেই চিঠিটা তিনি পোস্ট করবেন। সেই চিঠিটা কিন্তু কিছুদিন পরে তার বন্ধুর কাছে এসে পৌঁছবে। তার পরিবর্তে লেখক তো জাহাজ থেকে নেমে যাবেন, এবার নেমে গিয়ে কোথায় থাকবেন সে তো জানানো সম্ভব হচ্ছে না, হবে না। তো লেখক বলতে চাচ্ছেন আমি যখন গিয়ে সেখানে নির্দিষ্ট স্থানে একটা ঠিকানায় আমি আমার বাসস্থান ঠিক করব, তখন বাসস্থানের আমি তোমার ঠিকানা জানাবো, তখন তুমি আবার চিঠির উত্তর আমাকে দিও, ঠিক আছে? তার আগে তুমি আমার এই উত্তরটা না দিও না। তো যখন আমি তোমাকে আমার ঠিকানা জানাবো তখন তুমি আমাকে কিন্তু বারবার করে আমাকে চিঠির উত্তরও দিতে পারবে, যেটাকে পত্রাঘাত বলা হচ্ছে, ঠিক আছে? যদি আমার মনে হচ্ছে যে আমি তখন আমার বন্ধুদের জন্য বেশি সময় খরচ করতে পারবো না, কেননা আমি জীবিকা নির্বাহের জন্য যে পেশা শিখতে এসেছি তাতে মনোনিবেশ করবো বলে এবং সম্মান অর্জন করবো বলে দৃঢ় সংকল্প। আচ্ছা, কারণ এখানে লেখক আবার মনে করে দিচ্ছেন যে আমি এখন জাহাজে আছি, আমি আমার কাজটা শুরু করতে পারিনি, এখন যখন পৌঁছে যাব তখন হয়তো আমি আর এই ফাঁকা সময় বসে তোমাদের সঙ্গে কথাবার্তা বলা বা লেখালেখি করা আমি হয়তো পারবো না, কারণ আমি একটা নির্দিষ্ট কাজ শিখবো বলে এখানে এসেছি। সেই কাজটা কিন্তু আমাকে খুব ভালো করে মন প্রাণ দিয়ে শিখে নিতে হবে, তার জন্যই হয়তো ব্যস্ত থাকবো, সেই জন্য হয়তো আমিও নিয়মিতভাবে তোমাকে পত্র লিখতে নাও পারি। এটাই তিনি আগমও জানিয়ে দিলেন, ঠিক আছে? তারপরে দেখো, স্পেনের উপকূল ছাড়িয়ে রবিবার, অর্থাৎ স্পেনের উপকূল যখন ছাড়িয়ে গেল জাহাজে, স্পেনের উপকূলটা যখন পেরিয়ে গেল জাহাজে করে, সেটা ছিল রবিবার, ঠিক আছে? এবার দেখো, এবার সেই যে চিঠিটা তিনি লিখছিলেন সেটা রেখেছিলেন অসপ্তাহ, মানে অর্ধেকটা লিখেছিলেন, বাকিটা আবার তিনি লিখতে বসলেন। এই 2 দিন চিঠিটা ফেলে রেখেছিলাম, কিন্তু আজ এটা শেষ করবই, অর্থাৎ চিঠিটা কিন্তু তিনি এককালীন লিখতে পারছেন না, অর্থাৎ তিনি ধাপে ধাপে করে তিনি লিখেছেন, ঠিক আছে? এবার তিনি শেষ অংশটা বলছেন যে আজকে আমি এটাকে শেষ করবই। আগামীকাল সকালে আমরা জিব্রাল্টারে পৌঁছতে পারি, সেখানে চিঠিটা ডাকে দেবো। আচ্ছা, জিব্রাল্টার একটা প্রণালী, যেটা হচ্ছে একটা খালের মতন, হ্যাঁ। যেখানে তিনি পৌঁছেছেন সেই জায়গার একটা অংশ হচ্ছে জিব্রাল্টার, হ্যাঁ। সেখানে হয়তো পৌঁছাবেন এবং সেখানে পৌঁছে চিঠিটা ডাকে দেবে মানে হচ্ছে যেটা পোস্ট করা হয়, অর্থাৎ পোস্টম্যানরা যে চিঠি বাড়িতে পৌঁছে দেয় সেইখানে কিন্তু চিঠিটাকে পোস্ট করতে হয়, পোস্ট করলে কিন্তু সেই ঠিকানায় পরবর্তীকালে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে, ঠিক আছে? তাহলে ডাকে দেবো অর্থাৎ সেইটাই। তুমি ধারণা করতে পারবে না সমুদ্র আজ কতটা শান্ত, এটা বিশ্বাস করো আমাদের হুগলি নদীটির মতো। অর্থাৎ তিনি যেখানে পৌঁছেছেন জিব্রাল্টার প্রণালীতে, সেখানে কিন্তু সমুদ্রটা যথেষ্ট শান্ত রয়েছে, হ্যাঁ। সেই শান্ত নদীর সঙ্গে, সমুদ্রের সঙ্গে কিন্তু আমাদের হুগলি নদী যেরকম শান্ত নদী, তার সঙ্গে কিন্তু তিনি তুলনা করছেন। এখানকার আবহাওয়া আমাদের দেশের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মতো, তা খুব গরমও না খুব ঠান্ডাও না। আমি ভেবেছিলাম খুবই বুঝি ঠান্ডা হবে জায়গাটা। আচ্ছা, তো এখানে বর্তমানে তিনি যেখানে রয়েছেন জাহাজের মধ্যে, সেই জায়গার মধ্যে কিন্তু তিনি খুব বেশি গরমও নয় এবং খুব বেশি ঠান্ডাও নয় এরকম অনুভব করছেন। তো তিনি কিন্তু আগে ভেবেছিলেন যেহেতু তিনি সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো খুব ঠান্ডা হবে, কিন্তু ব্যাপারটা সেরকম হলো না। কিন্তু সকলে বলছে আমরা আটলান্টিকে ও বিস্কে উপসাগরে ঢুকলে সব অন্য প্রকার হবে। আচ্ছা, আটলান্টিক মহাসাগর এবং বিস্কে উপসাগর এই দুটো কিন্তু সমুদ্রের একটা অংশ, ঠিক আছে? তো সেখানে কিন্তু ঢুকলে আবার অন্যরকম হয়, কারণ সমুদ্রের মাঝখানে যেহেতু বিভিন্ন জায়গা পাল্টাচ্ছে, জায়গার সাথে সাথে কিন্তু সেখানকার আবহাওয়া কিন্তু পরপর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য তিনি এটা এসব শুনতে পাচ্ছেন। কোনো খবর তোমাকে দেওয়ার মতন এখন কিচ্ছু নেই। লন্ডনে পৌঁছে অনেক খবর দিয়ে তোমার আশ মেটাবো। আশ মানে হচ্ছে আশা, হ্যাঁ, আশা মানে আশা বা কৌতূহল, অর্থাৎ কোথাও গেলে আমরা যেরকম জানতে চাইছি সেখানে কি দেখলে, কি শুনলে, কি খেলে, তুমি আমাকে বলো। তো এটাও কিন্তু লেখক তিনি নিজেই প্রশ্ন করছেন, অর্থাৎ তার হয়েই প্রশ্ন করছেন যে কোনো খবর আছে। আবার লেখক নিজেই উত্তর দিচ্ছেন যে তোমাকে দেওয়ার মতন এখন কিছু নেই, কারণ তিনি কিন্তু তখন কিন্তু লন্ডনে পৌঁছননি, হ্যাঁ, জাহাজের মধ্যেই আছেন এই চিঠি লিখতে লিখতে। তো লন্ডনে পৌঁছে অনেক খবর দিয়ে তোমার আঁচ মেটাবো। তুমি ঠিক জেনো, এমনকি আমার শিশুকাল থেকে আমি যে দেশ সম্বন্ধে এমনভাবে চিন্তা করে এসেছি, আমি প্রতিটি মিনিটে তার নিকটবর্তী হয়ে চলেছি, এই কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, এই যে এই কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না, এটা কিন্তু লাইনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট লাইন, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, ঠিক আছে? তোমরা ভালো করে এটাকে বুঝে নিও এবং দাগ মেরো। তো কি বলতে চাইলেন এখানে, যে প্রত্যেকের একটা কিন্তু ছোট থেকে স্বপ্ন থাকে যে অমুক জায়গায় যাবো, অমুকটা করবো, তসুকটা করবো, ঠিক আছে? সেরকমই লেখকের ছোট থেকে যে স্বপ্ন ছিল যে অমুক দেশে তিনি আসবেন, এবারে তার স্বপ্ন কিন্তু পরপর পূরণ হওয়ার পথে চলেছে। অর্থাৎ যে দেশে তিনি যেতে চাইছিলেন সেই দেশের কাছাকাছি কিন্তু তিনি পৌঁছে গেছেন। আর
অনেকটা বা কিছুটা দূর গেলে তিনি তার স্বপ্নের কাছাকাছি, স্বপ্নের দেশের কাছাকাছি পৌঁছে যাবেন। সেই জন্য তার যেন সেটা তার যেন তিনি বিশ্বাস করে যেন বিশ্বাস করতে পারছেন না, ব্যাপারটা এরকম এরকম টাইপের হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু লেখক এখানে একটা তুলনা করেছেন যে আমার বিশ্বাস হচ্ছে না যে আমার আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। কিন্তু বাস্তব ব্যাপার হচ্ছে কল্পিত কাহিনী থেকেও বিচিত্র। এবার তাড়াতাড়ি শেষ করি, কিন্তু তার আগে জানিয়ে রাখি তোমার অকৃত্রিম ও আন্তরিক ও চির স্নেহমুগ্ধ। আচ্ছা, তাহলে এই অবধি থেকে কিন্তু তিনি এখানে চিঠিটা শেষ করেছেন, এবং চিঠিটা শেষ করার পরে কিন্তু গৌরদাস বসাকের প্রতি তার যে অকৃত্রিম এবং আন্তরিক ভালোবাসা সেটাও কিন্তু তিনি জানিয়েছেন। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এর পরের যে পার্টটা রয়েছে সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখো, কারণ সেটাকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো নেক্সট পার্ট নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।